এই 10টা প্রশ্ন বাছাই করবে কার নামের পাশে ডিএমসি ট্যাগ লাগবে। এই 30টা প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন যেগুলো তোমাকে নিশ্চিত করবে তুমি মেডিকেলে চান্স পাচ্ছ নাকি পাচ্ছ না। তোমার কিন্তু অলরেডি বিভাগীয় মেডিকেলে চান্স পাওয়ার মতো মার্ক চলে আসতেছে। তুমি এখান থেকে একটা প্রশ্ন ভুল করছো, মানে তুমি কমপক্ষে 50,000 স্টুডেন্ট পিছিয়ে গেছো। মেডিকেল ভর্তি পরীক্ষার 100টি প্রশ্নকে মাত্র 5টি টাইপে ভাগ করে আনা সম্ভব, এবং এই 5টি টাইপ যদি তুমি ফলো করতে পারো তোমার চান্স আর ঠেকায় কে। আমি সারোয়ারজাহান শাওন, সাবাস এডুর ফাউন্ডার। বিগত 5 বছর ধরে হাজার হাজার স্টুডেন্টকে মেন্টরিং অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ক্র্যাক করে দেখাবো। তো আমরা পুরো 100টা প্রশ্নকে 5টা টাইপে ভাগ করে আনছি, এবং এই টাইপগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। বেসিক নলেজ কোয়েশ্চেন্স টাইপ 1 40টি প্রশ্ন, স্ট্যান্ডার্ড কনসেপ্ট কোয়েশ্চেন্স টাইপ 2 30টি প্রশ্ন, টাইপ 3তে আমরা রাখছি ডিপ কোয়েশ্চেন্স, টাইপ 4-এ টপার এরেনা, এবং টাইপ 5-এ হচ্ছে আলট্রা লেভেল হার্ড কোয়েশ্চেন্স। এই প্রত্যেকটা টাইপের আন্ডারে কয়টা করে প্রশ্ন আসতে পারে এবং কি ধরনের প্রশ্ন হইতে পারে বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি তোমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত কথাবার্তা বলবো ইনশাল্লাহ। টাইপ নাম্বার 1 হচ্ছে বেসিক নলেজ কোয়েশ্চেন্স। এখানে 40টা প্রশ্নের কথা আমি বলছি। প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন পান্তা ভাত মার্কা 40টা প্রশ্ন থাকে যেগুলো দেওয়াই হয় যেন স্টুডেন্টরা 40 মার্ক অন্তত পায়। তোমরা জানো প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য 40 মার্ক লাগে। তো যেন আমরা বেশি সংখ্যক স্টুডেন্ট পাশ করাতে পারি, বেশি সংখ্যক স্টুডেন্ট যেন পাশ করে এই 40 মার্ক পেয়ে, এই জন্য কিন্তু 40টা প্রশ্ন কি একদম বেসিক নলেজ কোয়েশ্চেন থেকে করা হয়। যেমন কি ধরনের প্রশ্ন? ফ্লাজেলাযুক্ত স্পোরকে কি বলে? এক কথায় প্রশ্ন। ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান কোনটি? রক্তের পিএইচ কত? এইগুলা প্রত্যেকটা কিন্তু বিগত কোনো না কোনো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। সোডিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা কত? বিশুদ্ধ পানির পিএইচ কত? কবুতর কোন শ্রেণীর প্রাণী? কোনটি ভেক্টর রাশি? কাজের একক কি? ফুসফুসের আবরণকে কি বলে? মানব কোষে সেক্স ক্রোমোজোম সংখ্যা কত? এই যে প্রত্যেকটা এক কথায় প্রশ্ন, একদম বেসিক প্রশ্ন, যে কেউ দেখলে এক দেখাতেই 4টা অপশন থেকে উত্তর খুঁজে বের করতে পারবে। এই প্রশ্নগুলো দেওয়া হয় যাতে স্টুডেন্টরা অন্তত 40 মার্ক পায়। এই 40 মার্ক থেকে তোমার একটা প্রশ্ন ভুল করা যাবে না। তুমি এখান থেকে একটা প্রশ্ন ভুল করছো মানে তুমি কমপক্ষে 50,000 স্টুডেন্ট পিছিয়ে গেছো। এখন অনেকেরই মনে প্রশ্ন আসে, ভাইয়া আমি তো কোচিংয়ে যখন পরীক্ষা দিই তখন তো সহজ অনেকগুলা প্রশ্নই ভুল হয়ে যায়, এইটার সমাধানটা কি? এটা সমাধান আমি তোমাকে দিচ্ছি। খেয়াল করো, তোমার কোচিংয়ে যে সহজ প্রশ্নগুলো ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে একটু আমি তোমাকে ভুলটা ধরাই দিই। 1 নাম্বার, এমন হইতে পারে তুমি পরীক্ষার হলে ঘোড়ার দৌড় দৌড়াচ্ছ। কিরকম ঘোড়ার দৌড় দৌড়াচ্ছ? তোমার পরীক্ষা 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট সময়, তুমি দেখা যাচ্ছে 30-40 মিনিট সময়ের মধ্যে পরীক্ষাগুলো দিয়ে বের হয়ে গেছো। কীভাবে বের হয়ে গেছো? তুমি ধুমায় প্রশ্ন দাগাইছো, তোমার সামনে যেটা আসে তুমি দাগাই দিছো। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি কোচিংয়ের পরীক্ষায় ধরো যে কোনো একটা প্রশ্নে 2টা বা 3টা অপশন নিয়ে কনফিউশন, তুমি কোনো চিন্তা ভাবনা না করে কোচিংয়ের পরীক্ষায় কিন্তু ধুম করে দাগা দিতে পারো, কারণ এই পরীক্ষা দ্বারা তুমি আলটিমেটলি মেডিকেলে চান্স পাচ্ছ না, জাস্ট কোচিংয়ের একটা সিম্পল পরীক্ষা। বাট এই জিনিসটা কি মেডিকেল ভর্তি পরীক্ষা হলে তুমি পারবা? তুমি যেভাবে কোচিংয়ে খুব দ্রুত দাগায় ফেলতেছো, তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার কলিজায় কি কুলাবে যে 3টা অপশনের মধ্যে বা 2টা অপশনের মধ্যে কনফিউশন দিলাম ধুম করে দাগায়? সম্ভব? তোমার কলিজা কুলাবে না। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জায়গায় তোমার একটা সময় খাবে। তুমি এই জায়গাটা ভুল করতেছো, তাহলে কি করতে হবে? আরেকটু স্লোলি পরীক্ষা দিতে হবে, আরও মনোযোগ বাড়াইতে হবে। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 2, মনোযোগ বাড়ানো। প্রথমত বললাম যারা বেশি স্পিডে দাগাইতে যাও, কনফিউশন থাকা সত্ত্বেও তারা ধুমধাক্কা দাগাই দিয়ে যাও, তোমাদের এই জন্য কি জানা জিনিসগুলো ভুল হচ্ছে। 2 নাম্বারটা কি বলতেছি? মনোযোগ সহকারে দাগাও। তোমার সর্বোচ্চ যে মনোযোগটা, তোমার একটা প্রশ্ন ধরো কমন পড়ছে, সহজ প্রশ্ন, তুমি ধুমায়া দাগায় না দিয়া তুমি 10 সেকেন্ড সময় নিয়ে আরও মনোযোগী হয়ে 4টা অপশন পড়ে তারপরে দাগাও। যারা ভিডিওর এই পর্যন্ত আসছো, যারা এখনো ভিডিওটা দেখতেছো, অবশ্যই কমেন্টে এই জিনিসটা লিখো যে আমি আমার পরবর্তী সকল পরীক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিয়ে পরীক্ষা দিব। আমি 2টা পয়েন্ট বলছি, একটা হচ্ছে তাড়াহুড়া না করা, 2 নাম্বার হচ্ছে মনোযোগ সহকারে 4টা অপশন পড়ে দাগানো। তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এই 2টা প্রসেস ফলো করলে এই যে সহজ 40টা প্রশ্ন, তুমি শিওর থাকো তোমার ভুল হবে না। এরপরে টাইপ নাম্বার 2 দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড কনসেপ্ট কোয়েশ্চেন্স। এই 30টা প্রশ্ন হচ্ছে
সেই প্রশ্ন যেগুলো তোমাকে নিশ্চিত করবে তুমি মেডিকেলে চান্স পাচ্ছ নাকি পাচ্ছ না। এই 30টা থেকে যদি তুমি অন্তত 25+ মার্ক পেতে পারো তোমার মেডিকেলে চান্স হচ্ছে, যদি না পাও তোমার মেডিকেলে চান্স হচ্ছে না। এই 30টা প্রশ্নকে আমরা বলতেছি চান্স পাওয়ার হাতিয়ার। এবং এই 30টা প্রশ্ন কি ধরনের প্রশ্ন নিয়ে আসলে গঠিত সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। 1 নাম্বার আমরা বলতেছি 10 থেকে 12টি প্রশ্ন এরকম যেগুলো হচ্ছে বড় অপশনের প্রশ্ন। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া বড় অপশনের প্রশ্ন কিরকম? আমি সিম্পল ভাইরাসের 2টা প্রশ্ন তোমার সামনে নিয়ে আসছি। দেখো, একটা হচ্ছে ডেন্টাল 6-7 প্রশ্ন, আর একটা হচ্ছে ডেন্টাল 23-24 প্রশ্ন। ভাইরাসের গঠনের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? 4টা বড় বড় অপশন দেখতে পাচ্ছ। এটা দেখো, নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ? 4টা বড় বড় অপশন দেখতে পাচ্ছ। এইগুলাকে বলা হয় বড় অপশনের প্রশ্ন। যারা আমার অন্যান্য ভিডিও দেখছো তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করছো। বড় অপশনের প্রশ্ন মানে কি? একটা প্রশ্নের আন্ডারে 4টা বড় বড় অপশন থাকে। আচ্ছা, এই যে 10 থেকে 12টা বড় অপশনের প্রশ্ন, এইখান থেকে যারা অন্তত 7-8টা পেরে যাবা তোমরা কিন্তু কি চান্স পাওয়ার দৌড়ে আগায় থাকবা। এই যে দেখতে পাচ্ছ এখানে 7 থেকে 8টা ম্যাথ প্রশ্নের কথা আমি বলছি। মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা তারা কি করে? তারা সব কিছু থিওরি বেসড করতে গিয়ে দেখা যায় ম্যাথে একদমই জোর দেয় না। তো একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী এবং একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্টের মধ্যে মেইন পার্থক্যটা আসলে কি? মেইন পার্থক্য হচ্ছে সে ম্যাথে জোর দিচ্ছে না আর সে ম্যাথে খুব ভালো জোর দিচ্ছে। মাঝে মাঝেই দেখবা অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট এরা টপ মেডিকেলে চান্স পাচ্ছে কিনা? তারা টপ মেডিকেলে চান্স পাচ্ছে। কেমনে পাচ্ছে? দেখো, তারা তোমার মতোই কেমিস্ট্রি পারে, তোমার মতোই ফিজিক্স পারে, বায়োলজি তারা কলেজে শর্ট সিলেবাস পড়াশোনা করছে, ইংলিশ বেসিক আছে। জাস্ট শেষ কয়েকদিন তারা কি করে? জিকে পড়া, একটু বায়োলজি পড়ে। আর মেডিকেল এক্সামের হলে অন্তত তুমি যদি 10টা ম্যাথ পাও, খেয়াল করো, 10টা ম্যাথ মানে কি 100 মার্কের হিসাবে 100তে 10টা ম্যাথ মানে হচ্ছে 10%। এই 10% ম্যাথ দেখা যায় ইঞ্জিনিয়ারিং যারা তারা 100% আনসার করে আসতেছে, মানে তারা 10টার 10টাই আনসার করে আসতেছে। বাট যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট দেখা যায় তারা 5 থেকে 6টা পারতেছে, তারা 3 থেকে 4টা প্রশ্ন স্কিপ করতেছে। এই জিনিসটা বেশিরভাগ সময় দেখা যায়। এবং এমনও হতে পারে মেডিকেল অ্যাসপাইরেন্টটা উত্তর না মিলাতে পারে, আনসার ভুলও দাগাইতে আসছে। ঠিক আছে, তাহলে মেডিকেল অ্যাসপাইরেন্ট আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্টের এখানে গ্যাপ কত হয়ে গেল? প্রায় 4 থেকে 5 মার্কের গ্যাপ হয়ে গেল। এবং যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু চাইলেই এই ম্যাথ পার্টে জোর দিয়ে চাইলেই কিন্তু ইজিলি কি 3 থেকে 4 মার্ক আগে যেতে পারতেছে। এবং এই যে 7 থেকে 8টা প্রশ্ন যারা একদম 100% আনসার করে আসতে পারবে তারা কিন্তু অটোমেটিক্যালি কি চান্স পাওয়ার দৌড়ে আগে যাচ্ছে। আমি তোমাকে জাস্ট কয়েকটা ম্যাথের উদাহরণ দিচ্ছি। এই ম্যাথটা দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 37.5 গ্রাম পার 100 গ্রাম পানি, 85.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন? খুব বেশি আগের প্রশ্ন না, মেডিকেল 23-24 প্রশ্ন। অপশনগুলো দেখলে বুঝতে পারবা। দেখো, 228, 230, 229, 230। অনেকেই বলবে এই ধরনের প্রশ্ন না পারলেও চান্স হয়। আমি তোমাকে সামনে এই ধরনের প্রশ্ন থেকে আরো বেশি কঠিন প্রশ্ন দেখাবো। তো যদি সবগুলাই তোমার না পারলে চান্স হয় তাহলে আলটিমেটলি তুমি কি 60 পেয়েও চান্স পাবা? অনেকেই বলে যে ম্যাথ যেই 10টা আসবে বা যেই 11টা বা যে 12টা আসবে এই সবগুলো আনসার করার প্রয়োজন নাই, আনসার না করলেও তুমি চান্স পাবা। অনেকে এই কথা বলে। বাট যখন তুমি এই 10টা থেকে 10টাই আনসার করতে পারবা, বড় অপশনের প্রশ্ন যখন তুমি 12টা থেকে 12টাই আনসার করতে পারবা, তখন কি তোমার চান্স না পাওয়ার কোনো কারণ আছে? না পাওয়ার কিন্তু কারণ নাই। তাহলে এই ধরনের ম্যাথ পারার জন্য কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে। তাই আমি প্রথম যে পয়েন্টটা তোমাকে বললাম যে বায়োলজি বড় অপশনের প্রশ্ন তোমাকে পারতে হবে, 2 নাম্বার হ্যান্ড ক্যালকুলেশনটা তোমাকে জানতে হবে। সেম এই প্রশ্নের ক্ষেত্রে কি কথা, এটা হচ্ছে মেডিকেল আর 19-20 প্রশ্ন। সেন্টিগ্রেড স্কেলে 98.50 ফারেনহাইট তাপমাত্রা মান কত? এই ধরনের ক্যালকুলেশন ভিত্তিক তুমি ম্যাথ পাবা, অন্তত 10টা বেশিও পাইতে পারো। এই ম্যাথগুলা পারার জন্য তোমার কি করতে হবে? ক্যালকুলেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। 3 নাম্বার পয়েন্ট আমরা কি রাখছি? 10 থেকে 12টি জিকে ইংলিশ প্রশ্ন। জিকে ইংলিশে তোমরা জানো মোট হচ্ছে 25 মার্ক। এখন জিকের সাথে মানবিক গুণাবলী অ্যাড হয়েছে, তাহলে আমরা বলতে পারি মোট হচ্ছে 30 মার্ক, তাই না? এই 30 মার্কের থেকে 10 থেকে 12টি এমন প্রশ্ন থাকবে যেগুলো আসলে বেসিক কনসেপ্টের প্রশ্ন, স্ট্যান্ডার্ড কনসেপ্টের প্রশ্ন। এগুলো আসলেই মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন। এই মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো মানে এই 12টা যারা ভুল করবে না, মানে যেগুলো সহজ প্রশ্ন, ভয়েস থেকে প্রশ্ন, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন, প্রোনাউন থেকে প্রশ্ন, ঠিক আছে, প্রিপোজিশন থেকে প্রশ্ন, এই প্রশ্নগুলো যারা ভুল করবে না, জিকে থেকে সাম্প্রতিক প্রশ্ন
ঠিক আছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন, এই প্রশ্নগুলো যারা ভুল করবে না তারা কিন্তু কি অটোমেটিক্যালি চান্স পাওয়ার দৌড়ে আগায় গেল। তাহলে এর আগে আমরা দেখছিলাম 40 মার্ক, এইখানে আমরা যদি 26 মার্ক ধরি তাহলে কিন্তু চলে আসলো 66 মার্ক। তুমি ধরেই নিতে পারো যে তোমার মোটামুটি চান্স হয়ে যাচ্ছে যদি তুমি এই দুইটা স্টেপ পার হইতে পারো। এইখানে একটা কথা আসে যে এই যে 7 থেকে 8টা ম্যাথ প্রশ্ন, এগুলো যদি 100% পারতে চাও লাস্ট মোমেন্টে তোমরা কি স্টেপ নিতে পারো, এই জন্য আমি ডান পাশে রসায়ন ম্যাথ পার্টের কমপ্লিট সলিউশন, পদার্থবিজ্ঞান ম্যাথ পার্টের কমপ্লিট সলিউশন, এই দুইটা বই তোমরা চাইলে শেষ সময়ে কালেক্ট করতে পারো। আমি জাস্ট হচ্ছে 1 মিনিটে এই বইয়ের ফিচারগুলো তোমাদের একটু দেখায় দিই। একটু খেয়াল করো, শেষ সময়ে তোমরা মাত্র 7 দিনেই কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্স শেষ করার একটা প্ল্যান পেয়ে যাবা। একদম কেমিস্ট্রি বইয়ের শুরুতে, ফিজিক্স বইয়ের শুরুতেও এরকম অধ্যায় ভিত্তিক সূত্র পেয়ে যাবা যে শুধুমাত্র মেডিকেলের জন্য কি কি সূত্র তোমার লাগবে, এই সূত্র ভিত্তিক শুধুমাত্র মেডিকেলের জন্য যে সূত্রগুলো লাগবে, এক্সট্রা কোনো সূত্র না। এরপর আমরা জানি আমাদের এক্সাম হলে কি, এক্সাম হলে হচ্ছে অঙ্ক করার জন্য জায়গা কম, এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথের নিচে খুব ছোট অল্প জায়গা দিয়ে দিছি। দেখো তোমরা এটা যদি বাসায় সলভ করতে যাও, এত বড় খাতার মধ্যে সলভ করতেছো, এত বড় খাতার মধ্যে সলভ করার জায়গায় কি তোমাকে মেডিকেল হলে দিবে? মেডিকেল হলে তোমার প্রশ্নের ফাঁকে ফাঁকে সলভ করতে হবে। এই প্রশ্নের ফাঁকে ফাঁকে জায়গাটা বোঝানোর জন্য আমরা খুবই অল্প পরিমাণ জায়গা দিছি, যাতে তুমি এখানে প্র্যাকটিস করে তোমার কি তোমার একটা অভ্যাস হতে পারে। ঠিক আছে, আমার প্রত্যেকটা কিন্তু দেখো টাইপ ভিত্তিক, প্রত্যেকটা টাইপের আন্ডারে কিন্তু আমরা হচ্ছে ম্যাথ দিছি। ঠিক আছে, প্রত্যেকটা টাইপের আন্ডারে কিন্তু আমাদের ম্যাথ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই বইটা তোমরা চাইলে অর্ডার করার মাধ্যমে তোমাদের কিন্তু কি ম্যাথ পার্টের যে মানে ক্যালকুলেশন রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, বিশেষ করে মেডিকেল ভর্তি প্রস্তুতি যারা নেয়, ক্যালকুলেশনে কমপ্লিট, হ্যান্ড ক্যালকুলেশনে কমপ্লিট একটা গ্যাপ থাকে, তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো। এই বই অর্ডার করলে সাথে ব্যাখ্যার যে সলভ শিট পিডিএফ পেয়ে যাবা, আমার যে ভিডিও সমাধান ক্লাস, মানে প্রত্যেকটা ম্যাথের আমি ভিডিও সমাধান ক্লাসও কিন্তু এটার সাথে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে কিন্তু তোমাদের গিফট করে দিব। ঠিক আছে, তো এই ছিল আমাদের টাইপ নাম্বার 2 এর যে 30টা প্রশ্ন, কিভাবে উত্তর করলে তোমার চান্সটা নিশ্চিত হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি টাইপ নাম্বার 3 এর ডিপ কোয়েশ্চেন্সের 10টা প্রশ্ন। দেখো তোমার অটোমেটিক্যালি এখন মার্ক কতর ঘরে 65 থেকে 70 এর ভিতর ঘোরাফেরা করতেছে তোমার মার্ক। এই 10টা প্রশ্ন হচ্ছে ডিপ কোয়েশ্চেন। এই ডিপ কোয়েশ্চেনগুলো কোত্থেকে আসে? এই 10টা প্রশ্ন আসে বিভিন্ন ছক, বৈশিষ্ট্য এবং বইয়ের ভিতর থেকে, ছক, বৈশিষ্ট্য এবং বইয়ের ভিতর থেকে। ঠিক আছে, যাদের রেসিডুয়াল নলেজ একটু ভালো, যাদের রেসিডুয়াল নলেজ একটু ভালো, মানে অনেক দিন আগে পড়ছো, ওই জিনিসটা মনে করে যারা উত্তর করতে পারো, তারা এই 10টা প্রশ্ন খুব ইজিলি আনসার করতে পারবা। ঝক বৈশিষ্ট্য উদাহরণ যারা ভালো মতো পড়বা বায়োলজির ক্ষেত্রে, বইয়ের ভিতরের যে লাইনগুলা, ঠিক আছে, বইয়ের ভিতরের লাইনগুলা যারা ভালো মতো পড়বা এবং যাদের রেসিডুয়াল নলেজ মানে রিভিশন বেশি দিছো, তারা দেখা যাবে এই 10টা প্রশ্নের সবগুলোই পারবে। আর যাদের একটু গ্যাপ আছে তারা কিন্তু ইজিলি 6 থেকে 7টা প্রশ্ন হলেও এখান থেকে পারবে। তো তুমি যদি এখান থেকে 6 থেকে 7টা প্রশ্নও পারো, তাও তোমার মার্ক আসতেছে, ওই দিকে আগে ছিল 65, এখানে যদি 7 অ্যাড করো 72, তার মানে তোমার কিন্তু অলরেডি বিভাগীয় মেডিকেলে চান্স পাওয়ার মতো মার্ক চলে আসতেছে। তুমি যদি আর 1-2 মার্ক বেশি পাও, তোমার মার্ক চলে যাবে 74-75 এর ঘরে। ঠিক আছে, তো এই যে 10টা প্রশ্ন, এগুলো কিভাবে আসতে পারে? 3 থেকে 4টা প্রশ্ন এরকম আসবে ডিপ প্রশ্ন, যেগুলো একদম বড় অপশনের বইয়ের ভিতরের লাইন উঠাই দিচ্ছে। তোমার 3 থেকে 4টা এমন প্রশ্ন আসবে জিকে ইংলিশের ক্ষেত্রে, যেগুলো তুমি মানে এক দেখায় আনসার করতে পারতেছো না। জিকের ক্ষেত্রে হয়তো আন্তর্জাতিক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে মনে করো প্রিপোজিশন একটা কঠিন আসতে পারে, একটা ইডিয়ম ফ্রেজের প্রশ্ন আসতে পারে, 2 থেকে 3টা ম্যাথ প্রশ্ন এরকম আসতে পারে যা কিনা তুমি সহজেই ক্যালকুলেশন করতে পারতেছো না। যেমন এই টাইপের ম্যাথটা দেখো, এটা মেডিকেল 16-17 আসছিল। একটি ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস হতে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে। ধাতুটির রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? অপশনগুলো দেখো কাছাকাছি অপশন, তার মানে এই টাইপের যে ম্যাথ এরকম 2-3টা ম্যাথ এরকম থাকতেই পারে যেগুলো তুমি এক দেখে আনসার করতে পারতেছো না, তোমার ক্যালকুলেশন করতে হচ্ছে। তো ওইটা সমাধান তো আমি তোমাদের দিছি যে এই বই দুটা সলভ করলে এর বাইরে আর কিছু লাগবে না, তোমার A to Z সব কিছু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো এই যে 10টা প্রশ্ন যেটা বিভাগীয় মেডিকেলে চান্স পাওয়ার জন্য, বিভাগীয় মেডিকেলে কারা চান্স পাবে আর কারা নর্মাল মেডিকেলে চান্স পাবে, এই জিনিসটা বাছাই করবে এই 10টা প্রশ্ন। এবং 10টা প্রশ্ন তুমি কেমনে পারবা? তুমি যদি মূল বইয়ের ছক বৈশিষ্ট্য উদাহরণগুলো পড়ে ফেলো, তুমি যদি বইয়ের ভিতরে যদি দাগানোর লাইনগুলো যদি তুমি রিডিং পড়ে থাকো, এছাড়াও তুমি হচ্ছে যদি জিকে ইংলিশের যদি বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তুমি 10টা প্রশ্ন সহজে পার হয়ে যেতে পারবা। এইবার আমাদের কিন্তু মোট 80টা প্রশ্নের আলোচনা হয়ে গেছে, 40 + 30 + হচ্ছে 10, 80টা প্রশ্নের আলোচনা কিন্তু হয়ে গেছে। লাস্ট যে 20টা প্রশ্ন, এগুলো হচ্ছে আসল খেলা হবে। ঠিক আছে, টাইপ নাম্বার 4 হচ্ছে
টপার এরেনা। টপার এরেনাই মূলত আসল খেলাটা শুরু হয়। এই 10টা প্রশ্ন বাছাই করবে কার নামের পাশে ডিএমসি ট্যাগ লাগবে, কার নামের পাশে সলিমুল্লাহ ট্যাগ লাগবে, কার নামের পাশে সোহরাওয়ার্দী মেডিকেলের ট্যাগ লাগবে। এই 10টা প্রশ্ন ঠিক করবে তুমি বিভাগীয় মেডিকেল থেকে টপার মেডিকেলে চান্স পাচ্ছ কিনা। ঠিক আছে, এইখানে থাকতে পারে 3 থেকে 4টি এক্সট্রা রাইটারের প্রশ্ন যা তুমি জীবনে হয়তোবা দেখো নাই বা হয়তোবা কোনো সময় একটু শুনছো, এখনো পুরোপুরি তোমার ক্লিয়ার না। 2 থেকে 3টা রসায়নের এমন প্রশ্ন থাকতে পারে যা তুমি এর আগে কখনো চোখে দেখো নাই, কোন সংকেত থেকে কি দিয়ে দিছে তুমি জানো না। 3 থেকে 4টা এমন প্রশ্ন থাকতে পারে যেখানে এমন সিনোনিম আছে যেগুলো তুমি জীবনও দেখো নাই, এমন ভোকাবুলারি যা তুমি জীবনও শুনো নাই, এমন আন্তর্জাতিক প্রশ্ন যা তুমি জীবনও দেখো নাই। যেমন গত বছর একটা প্রশ্ন ছিল এরকম আন্তর্জাতিক। তো এই যে তোমার এই যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন পারার জন্য কিছু কিছু যেমন ভাগ্যের দরকার আছে, লাখ দরকার, কিছু কিছু তেমন কি একটু রেসিডুয়াল নলেজ দরকার আছে, জীবনে মনে করো একবার শুনছিলা সেই শোনা থেকে যদি আনসার করতে পারো। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি সাহসও দরকার আছে যে তুমি অপশন বাদ দিয়ে আনসার করে আসতে পারতেছো কিনা। এই 10টা প্রশ্ন যারা একটু চিন্তা ভাবনা করে অন্তত 5 থেকে 6টা দাগায় ফেলতে পারে তারাই কিন্তু নামের পাশে কি ডিএমসি ট্যাগ লাগায়। ঠিক আছে, তো বিভাগীয় মেডিকেল থেকে ঢাকা মেডিকেল বা অন্যান্য ঢাকার যে 3টা মেডিকেলের পার্থক্য আসলে কি এই 10টা প্রশ্নের মধ্যে। এই 10টা প্রশ্ন তোমার পারতেই হবে এমন কোনো কথা নাই। এই 10টা প্রশ্নের সাথে তোমার মেডিকেলের চান্সের কোনো রিলেশন নাই। লাস্টের 20টা প্রশ্ন তুমি যদি নাও পারো, তুমি যদি 85 থেকে 90টা বা 95টা পর্যন্ত দাগো, আমি সবসময় বলি স্টুডেন্টদের অন্তত 95টা পর্যন্ত দাগানোর জন্য, পারলে আরও বেশি দাগাও। মানে তুমি যে 80টার কম দাগাও তোমার চান্সের সম্ভাবনা এমনিই কমে যাবে। এই সাহসটা করো, অপশন বাদ দিয়ে অন্তত 90-এর উপরে দাগাও। এই দাগানো কয়টা দাগাবো এটা নিয়ে আলাদা ভিডিও দিব, ওইটা নিয়ে এখন কোনো টেনশন নাই। পরবর্তী যে পয়েন্টটা, টাইপ নাম্বার 5, আলট্রা লেভেল হার্ড কোয়েশ্চেন। আমরা কিন্তু অলরেডি 90টা প্রশ্নের টাইপ নিয়ে কথা বলে ফেলছি। দেখবা যাই হয়ে যাক, যত কিছুই বলুক, যতই হার্ড করুক, যতই ইজি করুক, দুনিয়ার যাই বলুক, মানসিক দক্ষতা যাই বলুক, এই যে 90টা প্রশ্নের টাইপ এই রকমই থাকবে। সহজ প্রশ্ন 40টা হবেই, 30টা প্রশ্ন মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবেই, 10টা প্রশ্ন ডিপ থেকে দিবেই। এই যে 10টা প্রশ্ন, এই প্রশ্নগুলো তারাই পারবে যাদের ভাগ্য হচ্ছে সান কপাল। তোমরা দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় হাইয়েস্ট মার্ক কিন্তু সবসময় কি 90-এর একটু উপরে থাকে, 91 থাকে, তাই না, 92.5 থাকে, 93 থাকে, এর ভিতরেই ঘোরাফেরা করে। তার মানে এই 10টা প্রশ্ন যারা উত্তর করতে পারে তারাই জাতীয় মেধায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় অথবা টপ 10-এর মধ্যে থাকে। এই 10টা প্রশ্ন উত্তর করার জন্য আসলে কি দরকার? প্রথমত সবার আগে, আমি একটু আগেও বলছি, সবার আগে ভাগ্য দরকার। তুমি দাগাবা, সেই প্রশ্ন কারেক্ট হইতে হবে। এরপর সবচেয়ে বেশি যেটা দরকার, অপশন বাদ দিতে পারা। ঠিক আছে, তুমি যদি 2টা অপশন বাদ দিতে পারো, 4টা অপশনের মধ্যে 2টা যদি বাদ দিয়ে দিতে পারো, ওই 2টা বাকি যে 2টা আছে সেখান থেকে অনুমান করে দাগায় দিলেও কিন্তু অনেক সময় 10টা থেকে 3-4টা হয়ে যায়। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাহস। ঠিক আছে, এই সাহস যদি না থাকে তুমি কিন্তু ওই 2টা অপশন বাদ দিতেও পারবে না। সাহস বলতে আমি বোঝাচ্ছি পরীক্ষার হলে নার্ভ ধরে রাখা, ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া। এই নার্ভ ধরে যারা রাখতে পারবে তারাই কিন্তু অপশন বাদ দিয়ে না পারা প্রশ্নগুলোও কারেক্ট করে আসতে পারবে। নার্ভ ধরে রাখা আর নার্ভ ধরে রাখতে না পারার মধ্যে মূল পার্থক্য হচ্ছে যারা নার্ভাস হয়ে যায় তারা জানা প্রশ্ন ভুল দাগায় আসে, আর যারা ঠান্ডা মাথায় পরীক্ষা দেয় তারা না জানা প্রশ্নগুলা অপশন বাদ দিয়েও কি দাগে আসতে পারে। দেখা যাবে এই 10টা প্রশ্ন থেকে যারা 3-4টা প্রশ্ন কারেক্ট করে ফেলতে পারছে তারাই হচ্ছে জাতীয় মেধায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পজিশনে থাকবে। তাহলে কি বললাম কথাটা, সাহস নিয়ে পরীক্ষা দিতে হবে, তুমি যা পড়ছো তার উপর ভরসা রাখতে হবে এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, নার্ভ ধরে রাখতে হবে এবং কি অপশন বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। আমি একটা প্রশ্ন পারতেছি না, 2টা অপশন বাদ দিয়ে দিই, যে 2টা কখনোই সম্ভব না, এবং আলটিমেটলি ভাগ্য তো আল্লাহর হাতে। তো আমি মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার 100টা মার্ককে 5টা টাইপের আন্ডারে তোমাদের ভাগ করে দেখাইছি। ইনশাল্লাহ যদি তোমাদের এই টাইপগুলো ফলো করতে পারো, দেখা হবে কোনো একদিন মেডিকেল ক্যাম্পাসে, তোমরা আমাদের অনুজ হয়ে আসবে। দোয়া রইল তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।